আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বন্যা বিষয়ক ক্লাসে স্বাগত জানাচ্ছি। ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে আমাদের আজকের যে বন্যা বিষয়ক স্পেশাল একটি ক্লাস, সেটি নিঃসন্দেহে দুর্যোগ ব্যবস্থাপনার সিলেবাসের মধ্যে পড়ছে, এটা আমরা বুঝতে পারছি। এবং সাম্প্রতিক সময়ে আমাদের দেশ বন্যা দুর্যোগে অত্যন্ত একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। তো আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক বন্যা, তো আমরা যদি শুরুতেই আসি যে আসলে বন্যা কি। আসলে বন্যা শব্দটা আহ, শুনলে আমাদের মানে যেটা ভেসে ওঠে আমাদের চোখে, যে চারদিকে পানি। তো শুধুমাত্র চারদিকে পানি এটুকু বললেই আসলে কম বলা হয়ে যায়। তো আসলে চারদিকে পানি এমন একটা জায়গায় যেখানে আসলে পানি থাকার কথা না আর কি। তো আসলে বন্যা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা সাধারণত অতিবৃষ্টিপাত কিংবা নদীর স্তরের পানির উচ্চতা বৃদ্ধি বা বাঁধ ভেঙে যাওয়া কিংবা পাহাড়ের ঢলের কারণে যখন পানির স্তরের উচ্চতা বৃদ্ধি পায়, তখন যে আমাদের যে নিম্নাঞ্চলগুলো আছে যেখানে সাধারণত পানি আসার কথা না, সেখানে যখন পানি চলে আসে তখন ওই সিচুয়েশনটাকে আমরা বন্যা বলি। তো সাধারণত বন্যা এবং জলাবদ্ধতা এই শব্দ দুটোর মধ্যে একটি খুব সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আমাদের শহরাঞ্চলগুলোতে আমরা দেখি যে বৃষ্টি হলে আমাদের রাস্তাগুলোতে পানি জমে যায়, সেটা হচ্ছে জলাবদ্ধতা। আর বন্যা বিষয়টি হচ্ছে তখন যখন আরো বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, এবং আহ, বন্যার ক্ষেত্রে দেখা যায় যে পানির একটা উৎস থাকে। সেটা হতে পারে যে নদীর পানি উপচে পড়ছে, কিংবা পাহাড়ি কোনো ঢলের পানি আসছে, আসার পর ওই যে আহ, ভূ অঞ্চলটা বা আহ, যে নিম্নাঞ্চল যেটা আছে সেটা প্লাবিত করতেছে। তো বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে এই পার্থক্যটুকু আমরা চিন্তা করব। তো আসলে বন্যার পরবর্তীতে যে আসলে বন্যার যে বিভিন্ন প্রকারভেদ, সেটি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বন্যা আসলে বিভিন্ন রকম হয়, এবং সবচেয়ে আহ, সুপরিচিত একটি বন্যা যেটি আমরা প্রায়ই বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য খুব দারুণভাবে এক্সপিরিয়েন্স করতেছি, আমাদের যে সিলেট বা উত্তর পূর্বাঞ্চলটা যেটা আছে, এবং বিশেষ করে আমাদের যে পূর্বাঞ্চলের যে পাহাড়ি এলাকাগুলো আছে, যেখানে হঠাৎ অতিবৃষ্টির ফলে দেখা যায় যে বন্যা দেখা যাচ্ছে। ওই যে বন্যাটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। এই আকস্মিক বন্যাটার অন্যতম উৎস হচ্ছে পাহাড়ি ঢল। মানে একটা পাহাড়ি অঞ্চলে যখন হঠাৎ করে আহ, বেশি বৃষ্টিপাত হয়, তখন ওই পাহাড়ের ঢাল বেয়ে যে পানিগুলো নেমে আসে, এবং নেমে এসে নিম্নাঞ্চলটাকে যে প্লাবিত করে, এবং নিম্নাঞ্চলে যে বন্যাটা দেখা যায়, তখন আমরা ওটাকে বলতেছি ফ্ল্যাশ ফ্লাড। তো আমাদের ফ্ল্যাশ ফ্লাড আসলে কোথায় হচ্ছে? আমাদের যে হাওর অঞ্চলগুলো আছে বা পার্বত্য চট্টগ্রাম আছে, এছাড়া যে উত্তর পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলের যে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার আছে, আবার ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, এই জায়গাগুলোতে, অর্থাৎ আমাদের এই যে এই বেল্টটা জুড়ে হচ্ছে আমাদের একটা ফ্ল্যাশ ফ্লাড প্রবণ অঞ্চল বা আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল। তো এই অঞ্চলটুকুর মধ্যেই দেখা যায় যে এই এই আকস্মিক বন্যার কারণে বেশ ঘন ঘন একটা বন্যা হয়ে থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলে আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরে প্রায় আমরা বন্যার খবর শুনছি। 2022 সালেও বন্যা হয়েছে, 2024 সালে তো এখন বন্যা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে, যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে। তো এই বন্যার পরে আমরা যেটা দেখব যে নদী সৃষ্ট বন্যা। নদী সৃষ্ট বন্যার বিষয়টা হচ্ছে আহ দেখা যাচ্ছে যে নদীর পানি আহ বয়ে আসতেছে, কিন্তু নদীর পানিটা যদি তার ধারণ ক্ষমতা থেকে বেশি চলে আসে, তখন নদীর দুই পাশে, অর্থাৎ যে আহ প্লাবন ভূমি আমরা যেটাকে বলি, ওই প্লাবন ভূমিটাকে সে হচ্ছে প্লাবিত করে ফেলে। অর্থাৎ নদীর যে নাব্যতাটা আছে, অর্থাৎ আহ, নদীর যে গভীরতা বলতে পারি, বা নদীর পানি ধারণ ক্ষমতা বলতে পারি, সেটা যখন কমে যায়, তখন নদীটা দিয়ে পর্যাপ্ত পানিটা যখন ফ্লো করতে না পারে,
তখন কিন্তু পানির যে চাপটা থাকে ওই চাপটার কারণে পানিটা তখন তার যে আশপাশের অঞ্চলটা আছে ওই অঞ্চলটাকে প্লাবিত করে। এই নদী সৃষ্ট বন্যাটা আমাদের কাছে খুব পরিচিত ছিল। এটা বিশেষ করে 90-এর দশকে বা 80-র দশকের যে বন্যাগুলো হতো, দেখা যেত যে তখন এই নদী সৃষ্ট বন্যাগুলোই বেশি হতো। কারণটা হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটুকু পড়েছে বর্তমানে, সেটা মূলত সেটার জন্য আকস্মিক বন্যাটা অনেক বেড়ে গেছে। আর নদী সৃষ্ট বন্যাটার প্রভাবটাও সামনে বাড়তে পারে, যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিক নদীর যে একটা প্রাকৃতিক পথ বা ধারা, আমরা যেটা সচরাচর আমরা যেটাতে বিভিন্ন ভাবে পরিবর্তন নিয়ে আসতেছি, যেটার কারণে হচ্ছে যে নদীর নাব্যতা কমে যাচ্ছে, পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, পানির ফ্লোটা কোথাও কমে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে, নদী ভাঙন হচ্ছে, ইত্যাদি বিভিন্ন কারণে এই নদী সৃষ্ট বন্যাটার ঝুঁকিও ভবিষ্যতে অনেক বেড়ে যেতে পারে। তো এখানে আমরা একটা ইনফরমেশন দেখতে পাচ্ছি যে আমাদের যে স্মরণকালে একটা ভয়াবহ বন্যা ছিল, 1988 সালের বন্যা। সেখানে এই নদী সৃষ্ট বন্যার কারণে নদী তীরবর্তী প্রায় 68% অথবা 68% অঞ্চল প্লাবিত হয়। তারপর এই ছবিটা আমাদের কাছে খুব পরিচিত। এখানে আমরা আসলে যারা ঢাকা শহরে আছি বা কিংবা এখন তো আসলে শুধু ঢাকা শহরেই না, যে কোনো ধরনের মেগা সিটি বা বড় শহরগুলোতে, চট্টগ্রাম বলি বা অন্যান্য শহর বলি, সব শহরেই এখন জলাবদ্ধতা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। বৃষ্টি হলেই আসলে আমাদের একদিক দিয়ে যেমন বৃষ্টিটা উপভোগ করতে ভালো লাগে, আবার এটাও মনে হয় যে আসলে রাস্তায় বের হতে হলে এখন আমাদের কি অবস্থা ফেস করতে হবে। তো শহরাঞ্চলে এই বন্যাটা বেশি দেখা যায়, এটার অন্যতম কারণ আমরা অনুধাবন করতে পারতেছি যে আমাদের যে শহরাঞ্চলের যে জলাশয়গুলো ছিল বা খাল বিল যেগুলো ছিল বা ক্যানেল গুলো ছিল, আমাদের অপরিকল্পিত নগরায়নের ফলে এবং আমাদের পরিবেশ দূষণের ফলে এই খাল বিল এবং ক্যানেল গুলো দেখা যাচ্ছে যে আর তারা বৃষ্টির পানি বা অন্যান্য যে উৎস থেকে পানিগুলো আসে সেগুলোকে ওরা নিষ্কাশন করার যে সক্ষমতা, সেটা কমে যাচ্ছে। তো যার ফলে এই শহরাঞ্চলে জলাবদ্ধতাটা এখন অন্যতম আহ, প্রধান একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং এই জলাবদ্ধতাটা এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বন্যায় রূপ নিচ্ছে। যেমন আমরা কিছু দেখেছি যে গত 20 থেকে 22 তারিখের দিকে যখন আমাদের যে ফেনী অঞ্চলে যে বন্যার হলো, এই ফেনীর বন্যার কারণে দেখা যাচ্ছে যে ফেনীর শহরের পানি এখনো নামতেছে না, কিন্তু আশপাশের যে পানিগুলো আছে ওগুলো নেমে যাচ্ছে। তারপর আমরা একটু স্থায়ী বন্যা নিয়ে কথা বলি। আসলে আমরা যারা শহরে আছি কিংবা উজান এলাকার মানুষ, উঁচু এলাকার মানুষ, বিশেষ করে যাদের বাড়ি আপনার এই যে কুমিল্লা, চট্টগ্রাম কিংবা সিলেট রেঞ্জের যে পূর্বাঞ্চলগুলোতে আছে বা বরেন্দ্র এলাকাগুলোতে আছে, তারা এই বন্যাটার সাথে পরিচিত না। এটি দেখা যায় যে এমন কিছু নিম্নাঞ্চল আছে যেখানে প্রায় সারা বছরই পানিটা জমে থাকে। এটা যেমন আমাদের যে নিচু বিল এলাকা আছে, ওই বিল এলাকাগুলোতে দেখা যায় যে জনবসতিগুলো গড়ে উঠেছে এই পানিগুলোর সাথে নিয়েই। মানে হচ্ছে দেখা যায় যে এখানে একটা বাড়ি আছে বা স্কুল আছে, তার সামনেই একটু দূরেই পানি জমে আছে। তো এই ব্যাপারটা খুবই প্রাকৃতিক এবং স্বাভাবিক একটা ঘটনা। এবং আমাদের সেসব অঞ্চলের যে জনসাধারণ আছেন তারা বিষয়টির সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছেন। তো এই জলোচ্ছ্বাস বন্যা যেটা হচ্ছে আহ, খুব বড় রকমের একটা প্রাকৃতিক দুর্যোগ। জলোচ্ছ্বাসের ফলে আমরা জানি যে সমুদ্রের পানিটা খুব বড় ঢেউ সৃষ্টি করে আমাদের যে উপকূল আছে, মানে উপকূলবর্তী যে ভূমি আছে, সেই উজানে ঢুকে পড়ে। এবং এটা একটা ভয়াবহ দিক হচ্ছে যে এই সমুদ্রের পানিটা যেহেতু লোনা পানি, এই পানিটা আহ, যখন ভূমিতে প্রবেশ করে, মানে আহ, আমাদের যে ফসলি জমিগুলো থাকে সেগুলোকে হচ্ছে লবণাক্ততা বাড়িয়ে দেয়। তো যার ফলে এটির একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। অন্যান্য বন্যার ক্ষেত্রে একটা উপকারী দিক থাকে, যেমন আমরা বলে থাকি যে বন্যার ফলে যে ফসলি জমিগুলো আছে সেই ফসলি জমিগুলোর উর্বরতা বেড়ে যায় সাধারণত
ওই যে আমরা আমরা যে নদী থেকে নদী সৃষ্ট যে বন্যাগুলো, অর্থাৎ আমরা এই যে আহ এইটার কথা বলতেছিলাম, যে নদী সৃষ্ট বন্যা, এটার ক্ষেত্রে দেখা যায় যে এই নদী ধরে যে বন্যাটা হয়, নদীর পলিগুলো আর তার পার্শ্ববর্তী ফসলি জমিগুলোতে গিয়ে পড়ে, সেক্ষেত্রে ফসলি জমিগুলোর উর্বরতা বেড়ে যায়। কিন্তু এই জলোচ্ছ্বাসের ফলে যে বন্যাটা হয়, সেক্ষেত্রে আবার উল্টো নদীর উর্বরতাগুলো কমে যায়। তো এই 1970 সালের যে ভয়াবহ একটি ঘূর্ণিঝড় হয়েছিল, এবং 1991 এবং 2007 সালের যে সিডর, এই ঘূর্ণিঝড় এবং আহ, জলোচ্ছ্বাসের মিলিত প্রভাবে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়। তো আসলে বন্যার কি কারণ? বন্যা যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগেরই কম বেশি দুইটা কারণ থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর মানব সৃষ্ট কারণ। তো প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আমাদের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান। আমরা আহ, জানি যে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে এই উপমহাদেশের অন্যতম বৃহৎ আহ, এবং অন্যতম আহ, কি কি বলা যায়, যে অন্যতম বৃহৎ এবং অন্যতম নান্দনিক যে নদীসমূহ আছে, সেই নদী যেমন পদ্মা, মেঘনা কিংবা হচ্ছে ব্রহ্মপুত্র, ওরা উপমহাদেশের বিভিন্ন দেশ হয়ে আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে দেশ বা আমাদের যে ভূমি বা আমাদের যে ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে আশপাশের অন্যান্য অঞ্চল থেকে আমরা একটু নিচুতে আছি। তো যেহেতু আমরা একটু নিচুতে আছি, তো আশেপাশের অন্যান্য দেশ বা অন্যান্য অঞ্চল থেকে স্বাভাবিকভাবেই নদীর পানি বা অন্যান্য উৎস থেকে যে পানি আসে, ওই পানিগুলো আমাদের দেশের উপর দিয়ে যায়। তো যার ফলে এই যখনই কোনো কারণে সেটা হতে পারে অতিবৃষ্টি বা অন্য কোনো কারণ, বা হচ্ছে হিমবাহের অতি গলন, বা আমাদের যে উত্তর হিমালয় আছে, ওই হিমালয়ের বরফ গলন ইত্যাদি বিভিন্ন কারণে দেখা যায় যে আমাদের এখানে বন্যা হতে পারে। আবার যেহেতু আমরা জানি যে আমরা এমন একটি অবস্থানে অবস্থান করছি যে আমাদের যে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, যেখানে খুব সহজেই একটি ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, বা হচ্ছে যেখানে সমুদ্রের নিম্নচাপ সহজেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়, লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তো ওইসব অঞ্চলের ঘূর্ণিঝড়ের প্রভাবেও এবং অতিবৃষ্টির প্রভাবেও এই জলোচ্ছ্বাস বন্যা হতে পারে। আবার আমাদের যে উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়ি অঞ্চল আছে, সেখানে ফ্লাশ ফ্লাডের জন্য বন্যা হয়। তো এই সবকিছু মিলিয়ে আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের বন্যার জন্য অন্যতম একটি কারণ। তবে এই ভৌগোলিক অবস্থান কিন্তু এই বন্যার জন্য যেরকম একটি কারণ, সেরকম ঠিক সেইভাবে আমাদের যে ভূমির যে উর্বরতা, আমাদের আশেপাশের অন্যান্য অঞ্চল বা অন্যান্য দেশের তুলনায় আমাদের ভূমি যে অনেক উর্বর, সেই উর্বরতার অন্যতম একটি কারণও কিন্তু আমাদের এই ভূপ্রাকৃতিক অবস্থান। এবং খুব অন্যতম একটি কারণ আমরা বলতে পারি যে বন্যার ফলে যে পলি বয়ে আনে নদীগুলো, বা বন্যার ফলে যে নদী বাহিত পলিগুলো যে ছড়িয়ে পড়ে, সেটি। তো আসলে আমরা একটু কথা বলছিলাম শুরুতে যে আসলে কেন নদী বাহিত আহ, যে বন্যাগুলো হয়, নদী সৃষ্ট বন্যাগুলো হয়। তো এটা অন্যতম একটা কারণ হচ্ছে নদীর তলদেশগুলো ভরাট হয়ে যাওয়া। তো দীর্ঘদিন ধরে যখন উজান থেকে পলিগুলো আসে, ধীরে ধীরে নদীর গভীরতাগুলো কমে যায়। আবার অনেক জায়গায় দেখা যায় যে নদী ভাঙন হয়। নদী ভাঙনের ফলে নদীর মাঝখানে চর জাগে, নদীর গভীরতা কমে যায়। তো এসবের কারণে নদীর পানি প্রবাহের ক্ষমতাটাও কমে যায়। সেক্ষেত্রে খুব সহজেই নদীর পানিটা তার পাড় বা কিনারা দিয়ে উপচে পড়ে এবং আশপাশের যে সমভূমি আছে সেটাকে প্লাবিত করে। আবার অতিবৃষ্টি একটা অন্যতম কারণ। খুব সম্প্রতি আমাদের যে ভয়াবহ বন্যা আমাদের গ্রাস করেছে, যেটার প্রভাব এখনো দেশের বিভিন্ন অঞ্চলে আছে। আমরা এখনো মানে হয়তোবা সব অঞ্চল সম্বন্ধে খোঁজ খবর পাচ্ছি না, যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো আমরা নিরূপণ করতে পারছি না। এইটার অন্যতম কারণ, এই বন্যাটার অন্যতম কারণ বলে আবহাওয়াবিদরা বা
পানি বিশেষজ্ঞরা মনে করছেন যে এটার অন্যতম কারণ ছিল অতিবৃষ্টি। আমাদের যে আহ কুমিল্লা, ফেনী, আমাদের পার্শ্ববর্তী দেশের যে ত্রিপুরা, এই অঞ্চলটুকুতে বলা হচ্ছে যে অতিবৃষ্টি হয়েছিল, এবং অতিবৃষ্টির অন্যতম কারণ ছিল মেঘের বিস্ফোরণ। টানা ভারী বর্ষণের কারণে আমাদের এই অঞ্চলটুকুতে বন্যায় প্লাবিত হয়। তো পাহাড়ি ঢল অন্যতম একটি কারণ, যেটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। মানব সৃষ্ট কারণের মধ্যে আছে নদী দখল ও ভরাট। খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে, কারণ আমরা আসলে অপরিকল্পিত শহরায়ন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের যে খাল বিল নদী নালাগুলো আছে, বিশেষ করে আমাদের বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে যে ছোট ছোট নদীগুলো আছে, খালগুলো আছে, সেই নদী খালগুলো আমরা হচ্ছে ভরাট করে ফেলছি। যার ফলে দেখা যাচ্ছে যে সামগ্রিক ভাবে একটা অঞ্চলে পানিটা নিষ্কাশন হচ্ছে পারছে না। বৃষ্টির পানি বলি বা হচ্ছে উজানের থেকে নেমে আসা পানি বলি, সেটি সময়ের সাথে সাথে বেড়ে যেতে পারছে না। যার ফলে আমাদের অঞ্চলটা, মানে আমাদের হচ্ছে বন্যার যে ঝুঁকিটা, সেটা বেড়ে যাচ্ছে। বন উজাড় একটি কারণ, কারণ আমাদের বন উজাড়ের ফলে পানির প্রবাহ বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হতে পারে। আসলে বিষয়টা হঠাৎ একটু খটকা লাগতে পারে যে বন উজাড়ের সাথে সম্পর্কটা কি। সেটা বুঝতে হলে আমাদের আসলে সেই যেতে হবে যে আমাদের সুন্দরবনের কাছে। সুন্দরবনের কাছে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে সুন্দরবন আমাদেরকে যেমন সিডরের সময় বা বিভিন্ন প্রাকৃতিক ঝড়গুলো, ঘূর্ণিঝড়গুলোর সময় যে জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষা করেছে, আর জলোচ্ছ্বাসের ফলে যে ফ্লাড বা হচ্ছে বন্যা যেটা আসে, ফ্লাডের বন্যার যে প্রকোপটা, সেই প্রকোপটাকে সে অনেকটাই মিনিমাইজ করেছে। তো যার ফলে আসলে বনভূমিটা স্বাভাবিকভাবে একটা প্রকৃতির একটা ঢাল হিসাবে কাজ করে। আমরা যেহেতু বনভূমি দিন দিন আমরা আমাদের বনভূমির পরিমাণটা কমে যাচ্ছে, সো আমাদের যে বন্যার বিরুদ্ধে আমাদের যে ঢালটা, সেই ঢালটাও দুর্বল হয়ে যাচ্ছে। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণও একটি অন্যতম কারণ। যেমন আমরা এটি বুঝতে পারি যে আমাদের আমরা প্রায়ই হচ্ছে দেখা যায় যে আমরা বলি আমরা একটা বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমাদের আমাদের দেশে তো আসলে জলবিদ্যুৎটা খুব বেশি আমরা উৎপাদন করতে পারছি না। আমাদের একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে কাপ্তায়ে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় যে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য বা হচ্ছে আহ এটা মানে সেচ প্রকল্পের জন্য এটা করা হচ্ছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে নদীর যে স্বাভাবিক প্রবাহ, সেই স্বাভাবিক প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে। আর স্বাভাবিক প্রবাহটা বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা যে নাব্যতার কথা বললাম, সেই নাব্যতাটা কমে যাচ্ছে, অর্থাৎ নদীর তলদেশে পলি জমা হচ্ছে। স্বাভাবিক প্রবাহ থাকলে দেখা যায় যে নদীর স্বাভাবিক প্রবাহতে যে পলিটা একদম আহ উত্তর থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু নদীতে আমরা যখন একটা বাঁধ নির্মাণ করি বা একটা সেতু নির্মাণ করি বা কোনোভাবে আমরা নদীর প্রবাহটাকে বাধা দেই, তখন দেখা যায় যে আমাদের সেই প্রবাহটা কমে যায় এবং আমাদের যে পলি পড়ার হারটা, নাব্যতার কমে যাওয়ার হারটা অনেক বেড়ে যায়। তাহলে আমাদের তো বললাম আমাদের মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণ। তারপর আমরা যাই আসলে আমাদের ভৌগোলিক অবস্থানগত কারণে কিছু ইস্যুর জন্য আমাদের যে আন্তর্জাতিক কারণগুলো আমরা পড়তে চাচ্ছি এখন। তো আসলে আমরা যে শুরুতেই বলছিলাম যে আমাদের এমন একটি অবস্থান যে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের ভূখণ্ডের উপর দিয়ে উপমহাদেশের বেশ কয়েকটি দীর্ঘতম নদী এবং খরস্রোতা নদী আহ, সমুদ্রে গিয়ে পড়েছে। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটা নদী, আমি যদি একটু জুম করি, সরি, দুঃখিত, এখানে একটু যদি আমি জুম করি, এই যে এখানে দেখা যাচ্ছে যে পদ্মা নদী আসলে আমরা যেটাকে বলি, আমাদের দেশে এই যে এই দিক দিয়ে যে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে যে নদীটা ঢুকেছে, এটা অলরেডি ভারতের আহ, বিভিন্ন প্রদেশ হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে আমাদের অন্যান্য নদী, যেমন সব শেষে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে হচ্ছে আহ, বঙ্গোপসাগরে পড়েছে। সে একইভাবে আমরা এদিক দিয়ে সুরমা কুশিয়ারা নদী দেখতে পাচ্ছি, যেটা বারাক নদী নাম ছিল ভারতের, এবং সেটা বাংলাদেশে ঢুকেছে সুরমা কুশিয়ারা হয়ে।
আবার যে অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্র, যেটা চীন হয়ে ভারত হয়ে এবং এটার যে শাখা, এবং তিস্তা নদীর সাথে মিলিত হয়ে পরবর্তীতে আবার যমুনা পদ্মার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই যে আমাদের একটা ভূপ্রাকৃতিক অবস্থান, তাহলে আমাদের যে নদী সৃষ্ট বন্যাগুলোর জন্য আসলে শুধুমাত্র আমাদের অঞ্চলের ভেতরেই যে নদীগুলো আছে সেটি মুখ্য না। আসলে আমাদের যে নদীগুলো একটি বড় অংশ আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র চীন এবং ভারতের মধ্য দিয়ে যে নদীগুলো আসছে, তো তাদের নদী ব্যবস্থাপনা এবং তাদের পানি ব্যবস্থাপনারও একটি প্রভাব অবশ্যই আমাদের আহ উপর পড়বে, এটাই স্বাভাবিক। দেখি আমরা তারপর আহ উজানের দেশে অতিবৃষ্টি এবং বরফ গলা খুব স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমাদের যে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, এই নদীগুলো উজানের অন্যান্য দেশ যেমন ভারত, ভুটান, চীন থেকে আসছে। তো এই নদীগুলোতে যদি ওইসব অঞ্চলে যদি অতিবৃষ্টি হয়, কিংবা হচ্ছে আহ হিমালয়ের বরফ যদি হঠাৎ অনেক বেশি বরফ গলনের সম্মুখীন হয়, তো নদীর প্রবাহেও আহ পানির প্রবাহ বৃদ্ধি পাবে, নদীর পানির স্তর বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এবং এই অতিরিক্ত পানিটা আসলে সবশেষে আমাদের যে নদীগুলো, আমাদের অঞ্চলের যে নদীগুলো অংশটুকু আছে সেটি দিয়েই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের উজানের যে বাঁধ বা জলাধার ব্যবস্থাপনা। তো উজানের যে বাঁধগুলো আছে, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো, যে আসলে এই বাঁধগুলোর ব্যবস্থাপনার একটি প্রভাবও আমাদের আহ, অভ্যন্তরীণ যে নদীগুলো আছে এবং আন্তর্জাতিক যে আমাদের যে শেয়ার্ড রিভার গুলো আছে, যে কমন রিভার আমরা যেগুলো শেয়ার করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, ওই নদীগুলোর উপর সম্মিলিত একটা প্রভাব পড়ে, যে প্রভাবটা থেকে আমরা আসলে নিজেদেরকে আলাদা করতে পারি না। তো এই আবহাওয়াগত পরিবর্তন আসলে আরেকটি আহ বিষয়, যার কারণে আমাদের আহ এই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, খুব ঘন ঘন আমাদের বন্যা হচ্ছে। আমাদের আবহাওয়া পরিবর্তনগুলোর মধ্যে আছে, যেমন আমরা বলতে পারি যে আহ জলবায়ু পরিবর্তনের ফলে যে বর্ষা মৌসুমে আমাদের যে বৃষ্টিপাতের ধরনটা ছিল আগে, আসলে এই ধরনের পরিবর্তন হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমরা বর্ষা মৌসুমে তুলনামূলক আশানুরূপ বৃষ্টিপাত পাচ্ছি না, কিন্তু বর্ষার শেষে কিংবা হচ্ছে শরতের শুরুতে বা হচ্ছে বর্ষার শুরুতে যখন অধিক বৃষ্টিপাত হওয়ার কথা না, তখন বৃষ্টিপাত অনেক বেশি পরিমাণে হচ্ছে। এবং সেই জন্য আমাদের যে নদী ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা, সেখানকার যে একটা প্ল্যান থাকে, আমাদের সেই প্ল্যান বা পরিকল্পনাতেও একটি আহ প্রভাব পড়ছে, যে আসলে আমরা মানে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারছি না। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটি আসলে আমরা কিভাবে মোকাবেলা করব। আবার আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা বা সহযোগিতাও একটি বিষয়। এখানে দেখা যায় যে আমাদের যে আন্তর্জাতিক নদীগুলো আছে, এই নদীগুলোর সামগ্রিক ব্যবস্থাপনা, যেহেতু আমাদের যে নদীগুলো যে দেশগুলোর উপর দিয়ে বয়ে যায় সেই দেশগুলোর উপর নির্ভর করে, তাই হচ্ছে আমরা আহ, সহজেই হচ্ছে এই এককভাবে এই নদীগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই যেহেতু। আচ্ছা, এখানে আসলে দেখা যায় যে আমাদের যে আহ, নদীগুলো আছে, নদীগুলো হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের 54টি আন্তর্জাতিক নদী আছে ভারতের সাথে, এবং 3টি আছে মিয়ানমারের সাথে। তো এই মোট 57টি নদীর যে আমাদের আন্তঃসীমান্ত নদী, এই নদীগুলোর ব্যবস্থাপনা আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জিং বিষয়। আমাদের আসলে যেটা দেখতে হবে, যে এই নদীগুলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা এই নদীগুলোর কিভাবে আহ, ব্যবস্থাপনা করছে। যেমন আমরা যদি বলি যে আমাদের তিস্তা নদীর কথা, তিস্তা নদীতে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ একটি আহ, ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে, যেটি আমরা একটু পর দেখব। ওই ফারাক্কা বাঁধের ফলে আমাদের যে তিস্তার যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহের একটি বিরাট পরিবর্তন হয়েছে, ফলে নদীর নাব্যতার উপর একটি প্রভাব ফেলেছে। ফলে দেখা যাচ্ছে যে বর্ষা মৌসুমে
আহ, নদীর সক্ষমতার চেয়ে বেশি পানি প্রবাহিত হচ্ছে, এই কারণে নদী তার তীরবর্তী অঞ্চলগুলোকে প্লাবিত করছে, নদী ভাঙন হচ্ছে, যার ফলে বন্যা হচ্ছে। আবার দেখা যায় শুষ্ক মৌসুমে আমরা নদীটা পানি ধরে রাখতে পারছে না, নদীটা পানি পাচ্ছেও না। তো এই রকম সমস্যাগুলোর জন্য আমাদের যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের আন্তর্জাতিকভাবে একটা ব্যবস্থাপনার ঘাটতি। তারপর উপকূলীয় এলাকা ও ঘূর্ণিঝড়, এটি ইতিমধ্যে আমরা একটু আলোচনা করেছি, যেটা আমাদের উপকূলীয় অঞ্চলে যে বন্যাটা হয় জলোচ্ছ্বাসের জন্য। সুন্দরবন ধ্বংস ও ভূমি ব্যবস্থাপনা, যেহেতু আমাদের যে সুন্দরবন আছে আমাদের অন্যতম ঢাল, যেটি আমরা বলছিলাম, তো এটির ধ্বংসের ফলে আমাদের যে দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলটা আছে সেটি কিন্তু বন্যার ঝুঁকির মধ্যে পড়ছে। তো আন্তর্জাতিক অবকাঠামোর মধ্যে আছে বন্দর, সড়ক, রেলপথ, যেটি খুব আহ, বর্তমান যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি আমাদের আহ, বিশ্বে, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন আন্তঃযোগাযোগ এবং ইন্টারকানেক্টিভিটি বলি বা আমাদের ইকোনমিক চাহিদা থেকে বলি, আমাদের ইকোনমির ডেভেলপমেন্টের জন্য, তো ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমরা দেখা যাচ্ছে যে বন্দর, সড়ক, রেলপথ নির্মাণ করছি। তো এইগুলো নির্মাণের ফলে দেখা যায় যে আমরা যখন একটা বন্দর সাধারণত নির্মাণ করি, দেখা যায় যে ওই বন্দরটা থাকে কোনো একটা নদীর মোহনায়। যেমন এই নদীর মোহনায় যখন আমরা একটা বন্দর নির্মাণ করছি, ওই নদীটার যে মোহনাটা, সেই স্বাভাবিকভাবেই সেই প্রাকৃতিক মোহনাটার প্রাকৃতিক থাকছে না, যার একটা ফলাফল নদীর উজানেও পড়ছে, নদীর নাব্যতা থেকে শুরু করে পানি প্রবাহ থেকে শুরু করে সবকিছুতেই। তো এই আন্তর্জাতিক বাণিজ্য এবং অবকাঠামোর একটি প্রভাব কিন্তু ইনডিরেক্টলি বন্যায় পড়ছে। তো আসলে আমরা কতদূর এগিয়েছি আর কি। তো এই বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে আমরা সফলভাবে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি এবং সম্পন্ন করেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে কর্ণফুলী প্রকল্প বা মুহুরী সেচ প্রকল্প, যেটা ফেনীতে আমার সৌভাগ্য হয়েছিল এই প্রকল্পটা নিজ চোখে দেখার। এছাড়া আছে গোমতী প্রকল্প, যেটা হচ্ছে গোমতী নদীর দুই পাশে যে বাঁধ, যে বাঁধ দিয়ে শহর এবং কৃষি জমি রক্ষা। এছাড়া আছে বাকল্যান্ড প্রকল্প, যেটা হচ্ছে ইংরেজ শাসনামলেই সম্পন্ন হয়েছিল। আর তিস্তা ব্যারাজ প্রকল্পটি, যেটি আমাদের উত্তরাঞ্চলে সম্পন্ন হয়েছে, যার ফলে আমরা যে তিস্তা নদীর যে মৃতপ্রায় প্রভাব, যার আমাদের যে তিস্তা ব্যারেজ, সেটা দিয়ে আমরা কিছুটা হলেও, খুব অল্প হলেও আমরা কিন্তু সেটা মানে আমাদের সেচ কাজে কাজে লাগাতে পারছি। তো আন্তর্জাতিক বন্যা নিয়ন্ত্রণে আমরা আসলে কি করতে পেরেছি, আমাদের যে নদী ব্যবস্থাপনা, আমরা আসলে ইতিমধ্যে আমাদের যে উজানের দেশগুলো আছে অর্থাৎ ভারত, নেপাল, ভুটান, ওদের সাথে আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা করেছি। এবং এদের আলোচনা আসলে আমরা করেছি যে আমাদের যে চুক্তি পানি বন্টন চুক্তি আসলে আমরা করেছি যে ভারতের সাথে আমরা তিস্তা নদী নিয়ে পানি বন্টন চুক্তি করতে পারিনি, কিন্তু আমাদের যে গঙ্গা পানি চুক্তি 30 বছর মেয়াদি, যেটা আমরা করেছিলাম 1996 সালে, সেটা অলমোস্ট 26 ইয়ার্স। তো এই গঙ্গা পানি চুক্তি যেটা আছে, এই পানি চুক্তিটা আমাদের অন্যতম একটি সফল চুক্তি আমাদের সাথে। তো আন্তর্জাতিক বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশে আসলে আমরা এতদিন আন্তর্জাতিক বন্যা নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এখন পর্যন্ত আমরা আহ, আহ, সফল সফলতা পেয়েছি হচ্ছে গঙ্গা পানি চুক্তি, যেটা আমরা বলি যে গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি। তো যে গঙ্গা নদীর উপর যে ভারতের ফারাক্কা বাঁধ আছে, ওই ফারাক্কা বাঁধ দিয়ে যে পানি প্রবাহটা ভারত নিয়ন্ত্রণ করছে ভারতের পশ্চিমবঙ্গে, তো এই পানিটার কতটুকু আমরা পাবো বা কতটুকু ভারত পাবে, এটার একটা ট্রিটি আমরা 1996 সালে করেছি। তো 1996 সালে এই ট্রিটির মেয়াদ শেষ হবে 2026 সালে, অর্থাৎ 30 বছর মেয়াদী এই চুক্তিটি ছিল।
তো এছাড়া এরপর আমরা আসলে খুব বেশি অগ্রগতি করতে পারিনি। 2011 সালে আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল তিস্তা নিয়ে, কিন্তু সেই তিস্তা চুক্তিটি আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আহ, বিরোধিতায় তখন ভারত সরকারের সাথে আমরা সেই চুক্তিটি সম্পন্ন করতে পারিনি। এটি একটি অন্যতম আলোচ্য বিষয় আমাদের পররাষ্ট্রনীতির আলোচ্য বিষয় ছিল গত 2 দশক ধরে, এবং আশা করছি সামনেও এটি থাকবে যে আমরা আসলে তিস্তার যে ন্যায্য পানি, সেই ন্যায্য পানিটুকু আমরা আদায় করে নিতে পারবো কিনা। আমরা তিস্তা ব্যারেজ বা আমাদের যে তিস্তার যে বিষয়টি আছে সেটি নিয়ে আমরা আবার একটু পরে দেখছি। তো আন্তর্জাতিক বন্যা নিয়ন্ত্রণে আমরা এছাড়াও আসলে সবসময় একটা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের তুলে ধরার একটা চেষ্টা আছে। ভবিষ্যতেও আমরা এটা চেষ্টা করব বিভিন্ন জলবায়ু সম্মেলন বা বৈশ্বিক ফোরামে। এছাড়াও যে মিডিয়া এবং আন্তর্জাতিক এনজিও গুলো আছে, তাদেরকে সম্পৃক্ত করে আমাদের যে বন্যা সমস্যাটি আছে সেই সমস্যাটির অন্যতম কারণ যে আমাদের যে নদী ব্যবস্থাপনা, যেটির জন্য আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর উপর নির্ভরশীল, এবং তাদের সহযোগী মনোভাব এবং তাদের মানবিক আহ, পদক্ষেপের উপর নির্ভরশীল, সেটি আমরা তুলে ধরব। এবং আমাদেরকে আসলে একটি আঞ্চলিক ও বৈষয়িক পর্যায়ে একটি জোট গঠন করতে হবে, যেন আমরা সম্মিলিতভাবে পুরো অঞ্চল জুড়ে একটি টেকসই বন্যা নিয়ন্ত্রণ কিংবা বন্যা প্রভাবটা হ্রাস করতে পারি। আমরা যেটা বলছিলাম তখন আসলে ভারতের সাথে আমাদের যে পানি চুক্তির অবস্থা, গঙ্গা চুক্তির অবস্থা, আমাদের এই তিস্তা পানি বন্টন চুক্তিটা করা হয়েছিল। আমাদের এই আমাদের এই তিস্তা পানি বন্টন চুক্তিটা করার কথা ছিল 2011 সালে। তো আমরা সেটা আসলে করতে পারিনি। বর্তমানে আমরা এই চুক্তিটি নিয়ে, এখানে আসলে আমরা তিস্তা পানি চুক্তিটি নিয়েই কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমাদের আসলে আরো কিছু আন্তঃসীমান্ত নদী ভারতের সাথে যেগুলো আছে, 54টি নদীর মধ্যে অন্যতম নদীগুলো হচ্ছে ধরলা, দুধকুমার ও মনু নদী। এই নদীগুলোর আহ, নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন আছে, কারণ এই নদীগুলো থেকে আসলে আমরা আমাদের যে পানিটুকু আমাদের পাওয়ার কথা সেই পানিটুকু আমরা পাচ্ছি না। আমি একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে। আমাদের অলমোস্ট দেখা যায় যে শুষ্ক মৌসুমে প্রায় 97% নদী মৃতপ্রায় হয়ে যায় আর কি। বর্ষা মৌসুমে যে যৌবন ফিরে পায় নদীগুলো, শুষ্ক মৌসুমে যেন এই নদীগুলোর আসলে ঠিক তার উল্টা চিত্র আমরা দেখি। প্রায় 97% নদীতেই দেখা যায় যে নদীগুলো শুষ্ক মৌসুমে প্রায় মৃতপ্রায় অবস্থা। তো আরেকটা জিনিস যেটা আমার সাম্প্রতিক সময় খুব বেশি আলোচিত হচ্ছে, যে বাঁধ, মানে নদীর সামনে আরেকটি বাঁধ। আমরা বলছি যে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা ফারাক্কা বাঁধ দিয়েছে, তারা তিস্তা নদীতে ওই যে উজানে গজলডোবা বাঁধ দিয়েছে, আর ডুমুর বাঁধ নিয়ে, ড্যাম নিয়ে আমরা কথা বলছি। আমরা এছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণাধীন আছে। তো এই বিষয়গুলো যে আমাদের প্রতিবেশী দেশ নির্মাণ করছে, তো এর প্রতিকার হিসাবে আমরাও কি আমাদের সীমান্তে একটা বাঁধ দিতে পারি কিনা। আসলে বিষয়টি খুব লুক্রেটিভ মনে হলেও আমাদের আরো বিস্তর এটা নিয়ে স্টাডি করা বা আলোচনা করার সুযোগ আছে। আসলে এটি বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। আসলে আমরা শুরুতেই যেটি বলছিলাম যে আসলে বাঁধ দেয়া মানেই আমরা আসলে প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি। একটা বাঁধ দেয়া মানেই নদীর যে স্বাভাবিক ফ্লো সেটা থাকছে না। নদীর ফ্লোটাকে আমরা কোথাও কমিয়ে দিচ্ছি। তো এইটার যে একটা দীর্ঘমেয়াদী আহ, প্রভাব, সেই প্রভাবটা কিন্তু শুধুমাত্র যেই জায়গায় বাদ দিচ্ছি সেই জায়গায় সীমাবদ্ধ না। এই নদীটার উজান থেকে ভাটি, অর্থাৎ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সামগ্রিক অঞ্চলটাতে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। তো যার ফলে একটা বাঁধের ফলে যে প্রভাব পড়বে, আমরা যদি আরেকটা বাঁধ দিই সেখানে, তো সেটার কিরকম প্রভাব পড়বে
আমাদের প্রাকৃতিক কোনো বিপর্যয় হবে কিনা সেটি খুব ভালোভাবে গবেষণা করে দেখতে হবে। আমরা আহ, যে একটা তিস্তা ব্যারেজ প্রকল্পের কথা বলেছিলাম এখানে, আমরা এই যে এখন পর্যন্ত যে কয়েকটি প্রকল্প নিয়েছি পানি ব্যবস্থাপনার জন্য, এই যে তিস্তা ব্যারেজ প্রকল্প, এখানে আমরা একটি বাঁধ দিয়েছি আমাদের সীমান্তে। তো দেখা গেছে যে ওই বাঁধের ফলে আমরা কিছু পানি শুষ্ক মৌসুমের জন্য সঞ্চয় করে রাখার চেষ্টা করছি, কিন্তু তার ফলেও দেখা যাচ্ছে যে আমাদের যে ওই নদীর আহ, তীরবর্তী অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে একটি বিরূপ প্রভাব পড়ছে। শুধু তাই না, আমি আরেকটা জিনিস আমাদের শেয়ার করতে চাই। আমাদের যে ফারাক্কা বাঁধ আছে আমাদের পার্শ্ববর্তী দেশে, সেই ফারাক্কা বাঁধটি ভারতের জন্যই আসলে একটি অন্যতম প্রাকৃতিক ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে, বা ভবিষ্যতে সেই সম্ভাবনাটুকু আরো বাড়িয়ে দিবে। আমরা এই গুরুত্বপূর্ণ এই লিঙ্কটি, মানে এই আর্টিকেলটির গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটির যে লিঙ্ক আছে সেটি আমরা আমাদের সর্বশেষ স্লাইডে অ্যাড করে দিয়েছি, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। তো এছাড়াও তারা আমাদের প্রতিবেশী দেশ বেশ কয়েকটি বাঁধ আছে তাদের, আমরা একটা একটা করে দেখি। এই যে হচ্ছে আমাদের সামগ্রিক নদী চিত্র। আমরা এই নদীগুলোর কথা বলছিলাম। ব্রহ্মপুত্র নদী ঢুকছে আমাদের উত্তর দিক দিয়ে। এছাড়া এই যে তিস্তা নদী, এই যে এই তিস্তা নদীর উজানেই ভারতের যে গজলডোবা বাঁধ, আর আমাদের তিস্তা ব্যারেজ যে প্রকল্পটা সেটা ঠিক এই জায়গাটায়। ও আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার, যে জয়েন্ট রিভার কমিশন। আসলে আমাদের স্বাধীনতার পর 1972 সালেই আমরা ভারতের সাথে একটি যৌথ নদী কমিশন প্রতিষ্ঠা করি। তো ওই নদী কমিশনটির অন্যতম লক্ষ্য ছিল যে আমাদের যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে, অর্থাৎ আমাদের যে ভারতের সাথে আমাদের যে যৌথ নদীগুলো আছে, তো এই নদীগুলোর সামগ্রিক ব্যবস্থাপনা, অর্থাৎ নদীর পানির আহ, প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, নদীর পানির শেয়ার কে কতটুকু পাবে, নদীর যে মোহনা থেকে শুরু করে নদীর তীরবর্তী অঞ্চলগুলোর নদী ভাঙন রোধ থেকে শুরু করে, মানে সামগ্রিক একটা নদী ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে এই জয়েন্ট রিভার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আমরা এই জয়েন্ট রিভার কমিশন থেকে আমরা খুব বেশি উপকৃত হয়েছি সেটি বলার সুযোগ নেই। তো আসলে আমরা একটু ফারাক্কা বাঁধ নিয়ে একটু কথা বলতে চাই। এই ফারাক্কা বাঁধটি হচ্ছে আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ আমাদের যে আহ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যে এই সীমান্তটুকু, এই সীমান্তটুকু থেকে উজানে, অর্থাৎ পশ্চিম দিকে কতটুকু দূরত্বে, এইখান থেকে আমি যদি একটু জুম করি, এই যে ফারাক্কা ব্যারেজটা হচ্ছে আসলে এখানে। তো এখানে হচ্ছে এই আমাদের গঙ্গা নদীটা হচ্ছে এই যে এদিক দিয়ে যখন প্রবেশ করে, তখন পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করার আগে গঙ্গা নামে ভারতে প্রবাহিত হয়। তো এই গঙ্গার যে মূল প্রবাহ ছিল, এটা যেটা আমাদের বাংলাদেশে প্রবেশ করে, তো এই সীমান্ত থেকে 28 কিলোমিটার, 18 কিলোমিটার উজানে এই জায়গাটুকুতে, অর্থাৎ মুর্শিদাবাদে পড়ে ভারতের। এই মুর্শিদাবাদে 1961 সালে এই বাঁধটা নির্মাণ শুরু হয়, 1974 সালে শেষ হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আসলে এই বাঁধটা ভারত শুরু করেছিল আমাদের সাথে 41 দিনের একটি পরীক্ষামূলক চুক্তির মাধ্যমে, যে 41 দিন আমরা পরীক্ষামূলক ভাবে এই বাঁধটা কার্যক্রম শুরু করব। তো এই বাঁধটা তাদের আসলে এই ড্যামটা আসলে বাঁধ বলাটা যুক্তিযুক্ত না, আসলে ব্যারেজ বলা উচিত। এই ব্যারেজটা দেয়ার অন্যতম লক্ষ্য ছিল, এই যে আমরা যদি একটু জুম আউট করি, এই দিক দিয়ে যে হুগলি নদী আছে ভারতের, এই হুগলি নদী দিয়ে যে কলকাতা বন্দর, এখানে এই কলকাতা বন্দরে পানির প্রবাহর ফ্লোটা ঠিক রাখা। তো আপনারা যারা ইতিমধ্যে বদ্বীপ পড়েছেন, আপনারা জানেন যে ভারতের এই অঞ্চলটুকু হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, এবং এখানে যে নদীগুলো ছিল সেই নদীগুলো প্রাকৃতিক ভাবেই শুকিয়ে গেছে বা প্রায় মানে মরে গিয়েছে।
নদীগুলোতে আর পানির প্রবাহ নেই, মৃতপ্রায় বদ্বীপ। মূল প্রবাহটা ছিল প্রাকৃতিকভাবে আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে। কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গের যে হুগলি নদীটা, এই কলকাতা বন্দরের আহ নাব্যতা, অর্থাৎ এই হুগলি নদীর নাব্যতা রক্ষার জন্য কলকাতা বন্দর, পশ্চিমবঙ্গের যে রাজধানী, এটার নাব্যতা রক্ষার জন্য এখানে যে পানির প্রয়োজন এই নদীতে, এই পানির প্রয়োজনটা মেটানো হচ্ছে এই যে এই মূল প্রবাহে বাদ দিয়ে সেই পানিটা এদিক দিয়ে ফ্লো করিয়ে হুগলি নদী দিয়ে বঙ্গোপসাগরে নিয়ে ফেলা হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই মূল যে প্রবাহটা ছিল সেটা কমে যাচ্ছে। তো যদিও এটা 41 দিনের একটি চুক্তি ছিল ভারতের, কিন্তু সেই 41 দিন এখন পর্যন্ত শেষ হয়নি। এখন পর্যন্ত আমরা জানি যে এই ফারাক্কা বাঁধ ভারত চালিয়ে যাচ্ছে। তবে আমাদের এই ফারাক্কা বাঁধ, অর্থাৎ এই গঙ্গা পানি চুক্তি যেটি হয়েছে, সেই পানি চুক্তির ফলে আমরা আহ এই গঙ্গা নদীতে পানির প্রবাহটা পাওয়ার চেষ্টা করছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কতটুকু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে আমরা দেখা যাচ্ছে জুন থেকে নভেম্বর মাসে আমরা প্রায় 35,000 কিউসেক পানি পাওয়ার কথা। এই যে এটা এখানে একটু দেখা যাচ্ছে খুব ভালো করে, এটা ছিল মূল প্রবাহ। এখানে একটা বাদ দিয়ে প্রবাহটাকে এই যে কলকাতা বন্দর দিয়ে প্রেরণ করা হচ্ছে। ও আচ্ছা, আমরা এখানে একটু আলোচনা করি যে আসলে এই যে আমরা বলছিলাম তখন যে আসলে বাঁধ যে দেওয়াটা যে প্রকৃতির বিরুদ্ধাচরণ, এবং প্রকৃতি যে এই আহ বাঁধের ফলে যে একটা বিরূপ প্রভাব পড়ে, যেখানে দেখা দেখা যাচ্ছে যে যখন আমরা এই বাঁধটা দিয়েছি, আমরা দিইনি আসলে, যখন এই ফারাক্কা বাঁধটা দেওয়া হয়েছে তখন এই যে পদ্মা নদীর, তো যখন এই বাঁধটা দেওয়া হয়েছে, এখানে আরেকটা প্রভাব দেখা যায় যে যখন এই বাঁধটা দেওয়া হয়েছে তখন পানির প্রবাহ যেরকম বেড়েছে পশ্চিমবঙ্গের এই কলকাতার উপর দিয়ে, কলকাতা বন্দরে, সেই একইভাবে পলির প্রবাহ বেড়েছে, যার ফলে দেখা যায় যে এখানে অনেক বেশি পলি জমা হচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে কলকাতা বন্দরের। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে যে ইলিশের উৎপাদনটা ছিল পশ্চিমবঙ্গে, সেই ইলিশের উৎপাদনটা কমে যাচ্ছে অনেক বেশি। এই আর কি অবস্থা। এখানে আমরা আবারও একটি সামগ্রিক নদী ব্যবস্থাপনার যে নদী চিত্র দেখতে পাচ্ছি, যে গঙ্গা নদী, যেটি ভারতের একটি বড় অঞ্চল অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং এখানেই ফারাক্কা বাঁধ দিয়ে এই গঙ্গার মূল প্রবাহটাকে ডাইভার্ট করে কলকাতা বন্দর দিয়ে এদিক দিয়ে বঙ্গোপসাগরে ফেলা হচ্ছে। ভারতের আরেকটি বাঁধ হচ্ছে টিপাইমুখ বাঁধ। এই টিপাইমুখ বাঁধটি আমাদের যে সুরমা এবং কুশিয়ারা নদী, সিলেটের এই অঞ্চল দিয়ে যেটি ঢুকেছে বাংলাদেশে, তার আগে ভারত অঞ্চলে নদীটার নাম ছিল বরাক নদী। এই বরাক নদী দিয়ে ঢুকে এই বরাক নদীটাই দুই ভাগে ভাগ হয়ে সুরমা কুশিয়ারা হয়ে আবার মিলিত হয়ে মেঘনায় হচ্ছে নাম ধারণ করে। তো কিন্তু এই সুরমা কুশিয়ারা নদীর যে উৎস, অর্থাৎ বরাক নদী, যে প্রধান নদীটা, এই বরাক নদীর অংশেই হচ্ছে টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে। তো এই বাঁধ নির্মাণ করা হলে এবং এই বাঁধ যখন কার্যক্রম পরিচালনা করবে, এই বাঁধ হচ্ছে, এটি হচ্ছে একটি আসলে মূলত জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। এখানে এই বাঁধটা দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার প্ল্যান করছে ভারত। আম, এই টিপাইমুখ বাঁধ নির্মাণের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে প্রায় 1500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তো এই বাঁধের ফলে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের প্রভাব কি হবে সেটি আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে নিশ্চয়ই এটার প্রভাব খুব ভালো কিছু হবে না। আমরা এর মধ্যেই দেখছি যে আহ, এই উত্তর পূর্বাঞ্চলে, অর্থাৎ এই সিলেট অঞ্চলে
ঘন ঘন বন্যা হচ্ছে। তো এই বাঁধ নির্মাণের ফলে আমাদের এখানকার প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা প্রভাব কতটুকু নির্মম বা নৃশংস হতে পারে বা সর্বগ্রাসী হতে পারে, সেটাই হচ্ছে এখন আমাদের সময়ের ব্যাপার। আরেকটি ভুল আলোচিত বাঁধ হচ্ছে গজলডোবা বাঁধ, অর্থাৎ যে তিস্তা বাঁধ ভারত দিয়েছে তিস্তা নদীর উপর, ভারতের গজলডোবায়, নামটির নাম হচ্ছে গজলডোবা বাঁধ। এই বাঁধটি মূলত, এই যে এটি আমাদের সীমান্ত, এই যে তিস্তা নদী, যে আমাদের তিস্তা নদীর উজানে, অর্থাৎ তিস্তা নদীর উজানে তিস্তা নদীর উজানে ভারতের এই যে গজলডোবা অংশে, এখানে এই বাঁধটি নির্মাণ করা হয়। এই বাঁধটি নির্মাণের অন্যতম কারণ হচ্ছে ভারতের যে পশ্চিমবঙ্গের যে উত্তর অঞ্চলটি আছে, অর্থাৎ এই যে এই অঞ্চলটি আছে, এখানকার যে জেলাগুলো আছে, অর্থাৎ কোচবিহার বা জলপাইগুড়ি অংশে মূলত বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই বেশ কয়েকটা জেলায় আহ, হচ্ছে যে সেচ কাজের যে চাহিদা, সেই চাহিদাটা মেটানোর জন্য। এবং এই পানিটা দিয়ে আমাদের, এটা তো হচ্ছে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ। আচ্ছা, তো 1998 সালে আসলে এই বাঁধ, এই যে আমরা একটু কথা বলি এখন তিস্তা বাঁধটা নিয়ে। তো এই তিস্তা বাঁধটা আসলে যে গজলডোবা বাঁধ হিসেবে পরিচিত ভারতে, এই গজলডোবা ব্যারেজটা নির্মাণ করা হয়েছে ভারতের জলপাইগুড়িতে। এটি আমাদের তিস্তা নদীর যে সীমান্ত, এখান থেকে 60 কিলোমিটার উপরে, 60 কিলোমিটার উজানে, অ্যাকচুয়ালি উপরে বলছি আমরা মানচিত্রের উপরে দেখে। তো এটা হচ্ছে জলপাইগুড়ি, এই যে এখানে যে পশ্চিমবঙ্গের জেলাগুলো দেখা যাচ্ছে, যে জলপাইগুড়ি, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে, মালদহ আছে, এই জেলাগুলোতে যে সেচ কাজ, মূলত এই সেচ কাজ পরিচালনার জন্য এখানে বাঁধ দিয়ে এই নদীর পানিটা ব্যবহার করা হচ্ছে। এর ফলে আমাদের যে তিস্তা অংশটুকু, সেখানে পানির প্রবাহ অত্যন্ত, মানে কি বলবো, যে ভয়াবহভাবে হ্রাস পেয়েছে। এবং শুকনো মৌসুমে দেখা যায় যে আসলে আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি না, মনে হবে যেন আসলে আমরা কোনো একটা খেলার মাঠের উপর দিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এই ছিল আমাদের যে বাঁধ। আর একটা হচ্ছে ডমুর বাঁধ। ডমুর বাঁধ নিয়ে আমাদের কথা হচ্ছে এখন। খুব সম্প্রতি এই বাঁধটাও আমাদের আহ পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যে আছে। তো এই বাঁধটা ভারতের অন্যতম একটি, সর্বশেষ হচ্ছে আমাদের ডম্বুর বাঁধ। তো এই ডমুর বাঁধটা জন্য হচ্ছে বলা হচ্ছে যে সম্প্রতি আমাদের অনেকেই আমরা দাবি করছি যে ডমুর বাঁধ খুলে দেওয়ার ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়। তো এই ছিল আমাদের আজকের আহ, আলোচনা। তো আমরা মূলত আসলে আজকে যা শিখলাম, বন্যা পরিস্থিতি এবং বন্যা আসলে কেন হচ্ছে, এবং আমাদের যে নদীগুলো আছে, আন্তর্জাতিক নদীগুলো আছে আমাদের উপর দিয়ে, যে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলোর উপর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোর কিভাবে প্রভাব বিস্তার করছে, বা আমরা কিভাবে এই নদীগুলোতে আসলে আমাদের যে ন্যায্য হিস্সা আছে, সেই হিস্সা থেকে আসলে আমরা কিভাবে পিছিয়ে আছি।
তো এইটি আসলে শেষ কথা নয়। এখন আসলে আমাদের আর পিছিয়ে থাকার সময় নয়, কারণ আমরা আমাদের অধিকার নিয়ে খুব সচেতন হচ্ছি। তো তাই হচ্ছে আমরা আমাদের যেটা প্রয়োজন আসলে, আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন, এবং সম্মিলিত যে আলোচনা, অর্থাৎ শুধুমাত্র দ্বিপাক্ষিক না, বহুপাক্ষিক আলোচনা হতে পারে। আমাদের যে আন্তর্জাতিক ফোরাম গুলো আছে সেই ফোরাম গুলোতে আমরা আলোচনা করতে পারি, এবং আমাদের যে ওয়াটার ডিপ্লোমেসি আছে সেটাকে আমরা একটা নতুন মাত্রায় নিয়ে যেতে পারি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রকার ডিপ্লোমেসি পড়েছেন। সো ওয়াটার ডিপ্লোমেসিটাও হয়তোবা আমাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে হতে পারে সামনের দিনগুলোর জন্য, কারণ যেহেতু আমরা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, সেটি খুব ঘন ঘন এবং ভয়াবহভাবে প্রত্যক্ষ করছি। আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে জানমালের। তাই হচ্ছে এই নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে আমাদের সবচেয়ে বেশি এগিয়ে আসতে, মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম মূল বিষয় হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো এই মূল বিষয়টুকু সামনে রেখে আহ, একটি টেকসই নদী ব্যবস্থাপনা কিভাবে আমরা গড়ে তুলতে পারি, সেটি হবে আমাদের আগামী দশকের অন্যতম একটি চ্যালেঞ্জ। তো এই বলে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।